আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। আজ ইসলামী নার্সিং ভর্তি কোচিং সেন্টার পক্ষ থেকে সাধারণ বিজ্ঞান ক্লাস হবে অনলাইনে। আজকের সাধারণ বিজ্ঞান ক্লাস নেবেন ইসলামী নার্সিং ভর্তি কোচিংয়ের নিয়মিত শিক্ষক, সিনিয়র আমাদের শিক্ষক, তিনি হচ্ছেন রঞ্জন দাদা। এই ক্লাসটি অবশ্যই সবাই শেয়ার করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টসে জানাবেন। কোনো ত্রুটি হলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আপনারা ক্লাসটি দেখবেন, আশা করি ভালো লাগবে। সবাই শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। প্লিজ কন্টিনিউ। আগুন জ্বালাই দিচ্ছি। অস্থির 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 রাজু চেক করতে বলেন একটু। স্বাগতম সবাইকে অনলাইন ক্লাসে। সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো আছো? সকালে তোমাদের সঙ্গে অফলাইনে দেখা হয়েছে, এখন আবার অনলাইনে। আজকে নতুন একটা টপিক নিয়ে আমরা এসেছি ক্লাস করার জন্য। টপিকের নাম হচ্ছে চুম্বক। এটা থেকে প্রত্যেকবার একটা আসে, যদি মিস্টেক হয়ে যায় কোনো বছর, তাহলে পরের বছর আসার সম্ভাবনা থেকেই যায়। এখান থেকে আমরা জানবো বিশেষ করে এই চুম্বক কোথায় ব্যবহার করা হয়। ঠিক আছে, দেখো এখানে একটা কোশ্চেন আসছিল যে এরকম কম্পিউটারের স্মৃতির তাই কোন চুম্বক ব্যবহার করা হয়, এ ধরনের একটা কোশ্চেন এসেছিল। তারপরে চুম্বক কাকে আকর্ষণ করে, কাকে বিকর্ষণ করে, এই যে তিনটা ক্লাসিফিকেশন আছে, এই তিনটা যে মৌলগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জেনে রাখবো, যেন পরীক্ষায় আসলে আমরা অ্যান্সারটা দিতে পারি। তো প্রথমে শুরু করা যাক। এটা হচ্ছে লেকচার আমাদের ছিল, যেটা 16 লেকচার। এটার টপিকের নাম হচ্ছে চুম্বক। এই চুম্বকের একটা হিস্টরি আছে, তো আমরা জানবো এই চুম্বক কোথা থেকে আসছে। প্রাচীন গ্রিসে একটু একটা গল্প শুনবো, তারপরে লিখবো। এখন যেগুলো বলবো সেগুলো লেখার কোনো প্রয়োজন নাই, আমরা কিন্তু দেখবো চুম্বকের হিস্টরি। প্রাচীন গ্রিসে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামক এক রাখাল বালক ছিলেন। কি ছিল? ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামক এক রাখাল বালক বাস করত। ম্যাগনাস নামক এক বালক বাস করত। ম্যাগনেসিয়া নামক, প্রাচীন গ্রিসে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামক এক বালক বাস করত এবং ইনি পেশায় ছিলেন মেষ পালক। মেষ পালক, মেষ মানে কি বুঝি আমরা? ভেড়া। মেষ মানে আমরা কি বুঝি? ভেড়া। এই রাখাল বালক ভেড়া চড়াইতে গিয়ে একটা লাঠি নিয়ে যেত। আমরা দেখি গ্রামগঞ্জে এখনো দেখি যে যদি রাখাল বালকেরা মাঠে যায় গরু নিয়ে, গবাদি পশু নিয়ে, দেখি একটা হাতে লাঠি থাকে, এরকম একটা লাঠি থাকে বড়। সেই লাঠির মাথায় তিনি কি করেছিলেন, যেন লাঠির মাথাটা যেন ফেটে না যায়, তার জন্য লাঠির মাথায় একটা লোহা দিয়ে পেঁচিয়ে রাখছিল। তো যখন সন্ধ্যা হয়ে যায়, বাড়ি ফেরার সময় যখন উনি লাঠিটা উঠাইতে চায় নিচ থেকে, মাটি থেকে, তখন দেখে যে লাঠির মাথাটা এরকম মাটির সঙ্গে লেগে আছে। তখন উনি দেখতে পাইল যে কোনো একটা জিনিসের সঙ্গে এই লাঠির মাথাটা লেগে আছে। তখন তিনি নামকরণ করেন ওই জিনিসটার নাম ম্যাগনেট। ম্যাগনেট। আর এই ম্যাগনেট থেকেই এসেছে আমাদের কি চুম্বক কথাটা। এই ম্যাগনেট থেকেই আমাদের এসেছে চুম্বক কথাটা। তাহলে আমরা কি মনে রাখবো? প্রাচীন গ্রিসে ম্যাগনেসিয়া নামক প্রদেশে ম্যাগনাস নামক এক রাখাল বালক ছিলেন, যিনি কি করেছেন? এই চুম্বক আবিষ্কার করেছেন। কি ম্যাগনেট, তার নাম অনুসারেই নামকরণ করা হয়েছে ম্যাগনেট। এখন আমরা সংজ্ঞাটা একটু জেনে নেব বইয়ের ভাষায়। চুম্বক, এখানে একটা কথা বলে নিই, চুম্বক বানান লিখলেও হয় অথবা চুম্বক বানান লিখলেও, বানান নিয়ে কোনো ভেদাভেদ থাকবে না। এই দুইটা স্পেলিং সেম, এক এক জায়গায় এক এক রকম আছে, কোনো জায়গায় চুম্বক, কোনো জায়গায় চুম্বক রয়েছে। এখন আমরা সংজ্ঞাটা জেনে নিব। যে বস্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে, ফলে অন্য একটি চুম্বক বা চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে। সংজ্ঞাটা লিখে নিব। যে বস্তু চুম্বক ক্ষেত্র, যে বস্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে,
ফলে এবার দেখা যায় ফলে দেখা যায় ফলে অন্য একটি চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে তাকে চুম্বক বলে। এটা হচ্ছে আমাদের চুম্বকের স্ট্যান্ডার্ড একটা সংজ্ঞা। যে বস্তু চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চুম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে তাকে চুম্বক বলে। সংজ্ঞাটা একটু লিখে নাও তোমরা। ভিডিও তো চলছে। রাজু জেনারেটর হ্যাঁ, আমাদের একটু কারিগরি সমস্যার জন্য দুঃখিত, ইলেকট্রিসিটি চলে গেছে, জেনারেটর কাজ চলছে, চলে আসবে, একটু আমাদের ধৈর্য ধরতে হবে। আমরা একটু ধৈর্য ধরবো, অধৈর্য হবো না। ইলেকট্রিসিটি চলে গেছে, রাজশাহীতে অনেক বেশি লোডশেডিং দেখা যাচ্ছে। একটু সাময়িক দুঃখিত, একটু ওয়েট করো তোমরা, এই 2-4 মিনিট, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে আসবে। আমাদের জেনারেটর কাজ চলছে নিচে। লাইট খারাপ বেশি লেট করেনি, 5 মিনিট 4 মিনিটের মধ্যে চলে এসেছে। চালু আছে? হ্যাঁ, সব চালু আছে। চলছে। সংজ্ঞাটা কি তোমরা লিখতে পারছো সবাই? একটু কমেন্ট একটু জানাবা যে সংজ্ঞা, না হলে আমি আবার লিখতেছি সংজ্ঞাটা। সাময়িক সমস্যার জন্য দুঃখিত, যত ব্যাপার স্যাপার এখানে। তোমরা একটু কমেন্টে জানো সংজ্ঞাটা লেখা হয়েছে কি না হলে আমি আবার রিপিট করতেছি। আমি আবার রিপিট করতেছি, সংজ্ঞাটা আবার একবার লিখতেছি, তোমরা একটু চেক করতে পারো তো রাজুকে কি অবস্থা? আপনার কাছে হাসান ভাই, রাজু চেক করতে পারো। তবে আমি আবার লিখতেছি, যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে
ফলে অন্য একটি চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে তাকে চৌম্বক বলে। তাকে চৌম্বক সংজ্ঞাটা আমি একটু প্লিজ তোমরা একটু লিখে নাও। চৌম্বক হচ্ছে যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে। এটি হতে হবে কি ওইরকম একটা চৌম্বক পদার্থ যাকে চৌম্বক কি করবে আকর্ষণ করে, এই ধরনের পদার্থই হতে হবে। তাহলে একটা চৌম্বক আর ওই পদার্থটাকে কি করবে আকর্ষণ করবে। কি বলছে যে বস্তু চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে ফলে অন্য একটি চৌম্বক পদার্থের উপর বল প্রয়োগ করে তাকে চৌম্বক বলে। একটু লিখে নাও দ্রুত। এরপরে আমরা আসবো চৌম্বকের দুটি ধর্ম আছে, চৌম্বকের বিশেষ দুটি ধর্ম রয়েছে। এই পরীক্ষায় এটা আসে যে চৌম্বকের ধর্ম কোনটি। একটা হচ্ছে কি দিক নির্দেশনা, দিক নির্দেশনা, দিক নির্দেশনা প্রদান করে। আর 2 নম্বরটা হচ্ছে আকর্ষণ ধর্ম, দিক নির্দেশনা আর একটা হচ্ছে আকর্ষণ ধর্ম। প্রশ্নে যদি আসে যে চৌম্বকের বিশেষ ধর্ম কয়টি, 2টি। কি কি? একটা দিক নির্দেশনা আর একটা আকর্ষণ ধর্ম। একটা চৌম্বক কি করবে অবশ্যই তার মতো একটা চৌম্বক পদার্থকে আকর্ষণ করবে, এটা তার হচ্ছে কি একটা ধর্ম, আকর্ষণ ধর্ম। এরপরে আর কি দিক নির্দেশনা। আমরা দেখেছি সবাই যে একটা চৌম্বক সুরসলাকার চৌম্বক হতে হবে, গোল বা এরকম কোনো চৌম্বক না। যে চৌম্বকগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হয় সেগুলো হতে হবে। আমরা পরীক্ষাগারে দেখছি, বিশেষ করে যারা সায়েন্সে ছিল তাদের ক্ষেত্রে তারা জানো যে পরীক্ষাগারে যে চৌম্বকগুলো আছে সেগুলো দেখতে কেমন, এই সুরসলাকার মতো এরকম সাইডে লম্বা। এইরকম একটা চৌম্বককে যদি আমরা সুতা দিয়ে ঝুলিয়ে দিই সেই ক্ষেত্রে কি উত্তর এবং দক্ষিণ দিকে হয়ে থাকবে, মানে একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। আমরা কি বলি সমমেরু আকর্ষণ করে আর বিপরীত মেরু বিকর্ষণ করবে। তো একটা চৌম্বককে যদি আমরা এভাবে দাঁড় করাই দেই তাহলে কি সব সময় উত্তর আর দক্ষিণ দিকে যাবে। এইটাই হচ্ছে কি আমার চৌম্বকের দিক নির্দেশনা। আর একটা কি আকর্ষণ ধর্ম। এই যে দিক নির্দেশনা এটা প্রাচীন কাল থেকেই হয়ে আসতেছে। আমাদের আগেকার জাহাজের নাবিকেরা কি করতো, এই যখন সমুদ্রে যেত, গভীর সমুদ্রে, তখন তো আর এরকম ডিজিটাল যন্ত্রপাতি ছিল না যে কোন দিকে আমরা যাচ্ছি, উত্তরে যাচ্ছি না দক্ষিণে যাচ্ছি না পূর্বে যাচ্ছি না পশ্চিমে যাচ্ছি। তখন তারা কি করতো, এই যে চৌম্বক ব্যবহার করতো, করে তারা দিক আইডেন্টিফিকেশন করতো যে এখন কোন দিকে আমরা যাচ্ছি, পূর্ব দিকে না পশ্চিম দিকে না উত্তর দক্ষিণে। ওকে, এই হলো তার চৌম্বকের দুটি ধর্ম। এখন আমরা আসবো চৌম্বক আবেশ। যদি লেখা হয়ে যায় আমি এটা মুছে দিচ্ছি। চৌম্বক আবেশ। চৌম্বক আবেশ আমরা অনেকেই বলি আবেগের বশীভূত হওয়া, মানে কি তার প্রতি আকর্ষিত হওয়া কারোর সাথে। তো এখানেও আমরা বলবো চৌম্বক আবেশ, এনারও একটা কি রয়েছে, আবেগের বশীভূত হওয়ার মতো ক্ষমতা রয়েছে। তো এটাই বলবো যে চৌম্বক আবেশ। আগে আমাদের প্রাণ বুঝতে হবে, তাহলে সংজ্ঞাটাও আমাদের কাছে সোজা হবে আর এই টপিকটা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা থাকবে। চৌম্বক আবেশ কাকে বলে আমি লিখে দিচ্ছি। একটি চৌম্বককে একটি চৌম্বককে একটি চৌম্বক পদার্থের কাছে বা সংস্পর্শে আনলে চৌম্বক পদার্থটি সাময়িক
সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। চুম্বকে পরিণত হয় এই ঘটনাকে চুম্বক আবেশ বলে। একটা লাইনটা আমরা পড়ে দেখব। কি বলা হয়েছে? একটি চুম্বক পদার্থের কাছে বা সংস্পর্শে আনলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাকে চুম্বক আবেশ বলে। আমি আগেই বলেছি যে এটা তার প্রতি কি আকর্ষিত হওয়া বোঝায়। একটা চুম্বক রয়েছে, মনে করো এটা একটা চুম্বক। এই চুম্বকটা কি একটা চুম্বক পদার্থ হতে হবে, সেটা হতে হবে লোহা, নিকেল অথবা কোবাল্ট। এই তিন পদার্থের মধ্যে বা লোহার কোন জাত হতে হবে। যদি আনা হয় কাছে, মনে এটা চুম্বক পদার্থ আর এটা চুম্বক, দুইজনকে একটা কাছে আনা হলো, নির্দিষ্ট একটা কাছে আনার ফলে কি এই চুম্বকের ফলে এই পদার্থটাও সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। আমরা বলি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এখানেও এরকম যে ভালো বন্ধু নির্বাচন করলে অবশ্যই আমরা ভালো হবো, খারাপ বন্ধু নির্বাচন করলে ওই রকমই হবো। এখানেও চুম্বক পদার্থের কাছে আনলে অবশ্যই কি সে চুম্বকে পরিণত হয় সাময়িকভাবে। যখন একটু সরাই নিব আবার তার মধ্যে কি হয়ে যাবে, চুম্বকত্ব এই বস্তুটা হারিয়ে ফেলবে। তো এই কথাটাই বলা হয়েছে, একটি চুম্বককে একটি চুম্বক পদার্থের কাছে বা সংস্পর্শে আনলে চুম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। সাময়িকভাবে, আমি বলে দিয়েছি সাময়িকভাবে চুম্বকে পরিণত হয়। এই ঘটনাটাকে আমরা বলবো চুম্বক আবেশ। এরপরে আমরা আসবো এর একটা একক আছে, চুম্বক আবেশ একক, এসআই একক। এসআই একক হচ্ছে টেসলা। এসআই একক হচ্ছে টেসলা অথবা ওয়েভ পার মিটার ইনভার্স 2। দেখুন একটা এসআই আন্তর্জাতিক একক হচ্ছে টেসলা অথবা ওয়েভ মিটার ইনভার্স 2। লেখা হয়ে গেলে আমি এটা মুছে দিতে পারি এখন। নিচেরটুকু রাখলাম, তোমরা আস্তে আস্তে লিখে নাও। এখন আসবো চুম্বকের সংকেত কি। চুম্বকের সংকেতটাই তো আমরা এখনো লিখি। চুম্বকের সংকেত হচ্ছে Fe3O4। এটা হচ্ছে চুম্বকের সংকেত। এটা হচ্ছে চুম্বকের সংকেত। এরপরে আসবো লিখবা লোহার মধ্যে 0.8% এর বেশি কার্বন থাকলে, লোহার মধ্যে 0.8% এর বেশি কার্বন থাকলে, লোহার মধ্যে 0.8% এর বেশি কার্বন থাকলে তাকে স্থায়ী চুম্বক বলে। লোহার মধ্যে 0. এটা একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে লোহার মধ্যে কত পার্সেন্ট কার্বন থাকলে তাকে স্থায়ী চুম্বক বলে। লোহার মধ্যে 0.8% এর বেশি কার্বন থাকলে তাকে স্থায়ী চুম্বক বলে। এখন একটু ঘটনা একটা বলি, সেটা হচ্ছে সলিনয়েড। লেখার দরকার নেই, তোমরা একটু শুনে নাও শুধু। সলিনয়েড এই কথাটা আমরা সবাই পরিচিত। আমি আগের ক্লাসগুলোতে বলেছি, অনলাইনে ক্লাসেও বলতেছি। সলিনয়েড এটা একটা ইলেকট্রিক একটা
ম্যাটেরিয়ালস। এটা হচ্ছে, দেখো ওঠানো দরকার নাই, জাস্ট একটু শোনো। এই সলিনয়েডটা দেখতে ইউ আকৃতির মতো। কেমন হবে সলিনয়েড দেখতে? ইউ আকৃতির মতো সলিনয়েড। যদি ওখানে হয়ে যায়, দেখো একটি লোহার দণ্ড। আসলে এই ইউটা আসলে প্রথমে এরকম থাকবে না, প্রথমে একটা কি ছিল, এরকম লম্বা একটা লোহার দণ্ড ছিল। বলা হয়েছে একটি লোহার দণ্ডকে কি করা হয়েছে, এই ইউ আকৃতির মতো আমরা বাঁকাবো। কি এরকম একটা লোহার দণ্ড রয়েছে, তাকে কি করেছি, ইউ আকৃতিতে বাঁকাবো। বাঁকানোর পরে আমাদের যে ইলেকট্রিক তারগুলো আছে, এই তারের ভিতরে তামার তৈরি একটা তার রয়েছে, সেই তারগুলো যদি আমরা পেছি এভাবে, এরকম পেছবো, কি বলবো, যে লোহার একটি দণ্ডকে ইউ আকৃতিতে বাঁকিয়ে তার মধ্যে অন্তরিত তামার তার পেঁচিয়ে এটাতে কি করব, বিদ্যুৎ পরিবহন করাবো, মানে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে আমাদের বিদ্যুৎ। এই জন্য আমি ই দিয়েছি। যদি বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে এই লোহার দণ্ডটা কি করে, একটা চুম্বকের ন্যায় আচরণ করে। কার মতো আচরণ করবে, চুম্বকের ন্যায়। তখন তাকে আমরা বলবো সলিনয়েড। এই সলিনয়েডের কাজ হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রাংশ রয়েছে, সেগুলোতে এই সলিনয়েড ব্যবহার করা হয়। আমাদের যে ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো রয়েছে, মেশিন রয়েছে, সেগুলোতেই এই সলিনয়েড। মাথায় নিয়ে রাখো যে সলিনয়েড কি। এই সলিনয়েডের সংজ্ঞাটা দিয়েই বলে দিতে পারে যে একে কি বলে। এরকম কি, একটা লোহার দণ্ডকে ইউ আকৃতিতে বাঁকিয়ে তার মধ্যে অন্তরিত তামার তার পেঁচিয়ে বিদ্যুৎ প্রবাহিত করলে সেটা কার মতো কাজ করবে, একটা চুম্বকের ন্যায় আচরণ করবে। তখন তাকে আমরা সলিনয়েড বলবো। ওকে, ক্লিয়ার করে দিলাম। বইয়ে আছে, সংজ্ঞা আছে, বই দেখে নিবা, নেটেও পাবা। যদি মনে হয় যে দরকার সংজ্ঞাটা, তাহলে লিখে নিবা। ওকে, এখন আসো, পৃথিবী একটি বিরাট চৌম্বক ক্ষেত্র। পৃথিবী একটি বিরাট চৌম্বক ক্ষেত্র। পৃথিবী একটি বিরাট চৌম্বক, সরাসরি প্রশ্ন দিয়ে দেয় পৃথিবী একটি বিরাট চৌম্বক ক্ষেত্র। এটি কে প্রমাণ করেছেন? নাম হচ্ছে গিলবার্ট। গিলবার্ট কত সালে? 1600 সালে। মনে রাখতে হবে 1600 সাল এবং তার নামটা। পৃথিবী একটি বিরাট চৌম্বক ক্ষেত্র, এটি প্রমাণ করেছেন গিলবার্ট কত সালে? 1600 সালে। পৃথিবী একটি বিরাট চৌম্বক ক্ষেত্র কেন বলেছেন এই কথাটা? তার অবশ্যই তিনি প্রমাণ দিয়েছে। আমরা দেখি চৌম্বক একটা টাঙায় দিলে কি হয়, উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। আমি আগেই বলেছি চৌম্বকের বিশেষ ধর্ম আছে, দিক নির্দেশনা। একটা কি উত্তরের দিকে আর একটা দক্ষিণ, আর সমমেরু বিকর্ষণ এবং বিপরীত মেরু আকর্ষণ। পৃথিবীর যে উত্তর মেরু আছে, চৌম্বক তার কোন দিকে থাকে? দক্ষিণ দিকে থাকে, মানে এই দক্ষিণ মেরু। পৃথিবীর উত্তর মেরুর সাথে চৌম্বকের দক্ষিণ মেরু এইভাবে থাকবে, যেটা প্রমাণ করে। কারণ সেটা যদি নাই থাকতো তাহলে চৌম্বক কি যে কোনো একদিকেই থাকতো। যদি এই জিনিসটা না থাকতো, অবশ্যই চৌম্বকের যদি উত্তর মেরু হয়, এদিকে দক্ষিণ মেরু, তাহলে উপরের দিকে আমাদের পৃথিবীটা উত্তর মেরু হবে। এই জিনিসটাই প্রমাণ করেছেন গিলবার্ট, যে পৃথিবী একটি বিরাট চৌম্বক ক্ষেত্র। যদি চৌম্বক ক্ষেত্র নাই হতো তাহলে তো ইনি উত্তর দিকে না আর ইনি দক্ষিণ দিকে থাকতো না। এরপরে আসবো চৌম্বকের ক্লাসিফিকেশন। গঠন অনুসারে চৌম্বককে দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক চৌম্বক আর একটা কৃত্রিম চৌম্বক। গঠন অনুসারে চৌম্বক দুই প্রকার। গঠন অনুসারে চৌম্বক দুই প্রকার। একটা প্রাকৃতিক চৌম্বক, প্রাকৃতিক আমি আর কিছু লিখলাম না, আর একটা হচ্ছে কৃত্রিম চৌম্বক। একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম চৌম্বক। প্রাকৃতিক চৌম্বক কোথায় পাওয়া যায়?
খনিতে পাওয়া যায়। প্রাকৃতিক চুম্বক কোথায় পাওয়া যায়? খনিতে পাওয়া যায়। খনিতে পাওয়া যায়। কৃত্রিম চুম্বক কি? লোহা, নিকেল, কোবাল্ট থেকে তৈরি করা হয়। লোহা, নিকেল ও কোবাল্ট থেকে তৈরি করা হয়। তোমরা পার্থক্যটা একটু ভালোভাবে লিখো না, আমি এভাবে লিখে দিলাম। এরপরে আসো আকর্ষণ শক্তি। আকর্ষণ শক্তি, প্রাকৃতিক চুম্বকের আকর্ষণ শক্তি কম। আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি দুর্বল, আর এর আকর্ষণ শক্তি বেশি। আকর্ষণ শক্তি বেশি। এরপরে লিখবো নির্দিষ্ট আকার নেই। প্রাকৃতিক চুম্বক যেহেতু খনি থেকে পাওয়া যায়, এই নির্দিষ্ট কোনো আকার আকৃতি কিছু নেই। আর কৃত্রিম চুম্বক পরীক্ষাগারে ল্যাবে তৈরি করা হয়, যেমন খুশি তেমন আমরা বানাতে পারি। তাহলে এর আকৃতি নেই, আকৃতি নেই, আর এর আকৃতি আছে। এর আকৃতি আছে। এই তিনটা পার্থক্য মনে রাখলে আমাদের এনাফ। খনিতে পাওয়া যায়, লোহা, নিকেল, কোবাল্ট থেকে তৈরি করা হয়, যেমন হচ্ছে তেমন। প্রাকৃতিকের আকর্ষণ শক্তি দুর্বল, আর ওর আকর্ষণ শক্তি বেশি। এর নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, আর এর নির্দিষ্ট আকার আকৃতি আছে। যেমন খুশি তেমন তৈরি করা যায়। সময় দিচ্ছি, লিখে নাও। মিশাই দিলাম। এখন আসবো আমরা জানবো চুম্বক কোন কোন পদার্থকে আকর্ষণ করে, কাকে অল্প আকর্ষণ করে এবং কাকে বেশি আকর্ষণ বিকর্ষণ করে। আকর্ষণ, বিকর্ষণ এই মিলিয়ে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফেরোচুম্বক, 2 নম্বরটা জানবো প্যারাচুম্বক, 3 নম্বরটা জানবো ডায়াচুম্বক। 1 নম্বর এখানে হচ্ছে কি জানবো? ফেরোচুম্বক। ফেরোচুম্বক। 2 নম্বরটা কি? প্যারাচুম্বক। প্যারাচুম্বক। 3 নম্বরটা হচ্ছে ডায়াচুম্বক। ডায়াচুম্বক। বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে দেওয়া আছে এদের সংজ্ঞাগুলো। অতএব আমরা কত পেছানোর মধ্যে যাব না, সহজ কথায় মনে রাখবা। ফেরোচুম্বককে চুম্বক কি করে? এই ফেরোচুম্বক পদার্থ সমূহকে চুম্বক সরাসরি আকর্ষণ করে। আকর্ষণ করে, আমি শর্ট করে লিখলাম, কোনো ভালো করে লিখবা। আকর্ষণ করে কি করে? ফেরোচুম্বক পদার্থ সমূহকে চুম্বক পদার্থ সরাসরি আকর্ষণ করে। প্যারাচুম্বক কি করে? সামান্য আকর্ষণ করে। সামান্য আকর্ষণ করে। সামান্য আকর্ষণ করে। সামান্য আকর্ষণ করে। ডায়াচুম্বক কি করে? মনে রাখবা, বিকর্ষণ করে। বিকর্ষণ। ডায়াচুম্বক বিকর্ষণ করে। এভাবে মনে রাখবা যে যে সকল পদার্থকে চুম্বক সরাসরি আকর্ষণ করে তাদেরকে ফেরোচুম্বক পদার্থ বলে। যে সকল পদার্থকে চুম্বক সামান্য পরিমাণে আকর্ষণ করে তাদেরকে বলবো প্যারাচুম্বক। তারপরে ডায়াচুম্বক, যে সকল পদার্থকে চুম্বক বিকর্ষণ করা শুরু করে তাদেরকে বলবো ডায়াচুম্বক। এই সিকোয়েন্স অনুসারে মনে রাখবা। এখান থেকে কোশ্চেন হয় যে নিচে কোনটি ফেরোচুম্বক বা নিচে কোনটি প্যারাচুম্বক, কোনটি ডায়াচুম্বক। অনেকে উলট পালট একবারে গুলে মানে ক্লিক করে ফেলে। ঠিক আছে, তো আমরা এখানে মনে রাখবো প্রথমে ফেরো, তারপরে প্যারা, তারপরে ডায়া। এই সিকোয়েন্সে মনে রাখার চেষ্টা করব। তো কোন কোন পদার্থ সমূহকে চুম্বক আকর্ষণ করে? এখানে দেব লোহা, লোহা, নিকেল, আর হচ্ছে কোবাল্ট। কোবাল্ট
এই তিনটা কিন্তু পরীক্ষায় দেয় না সহজ, কারণ জানে এই তিনটা থেকেই চুম্বক পদার্থ তৈরি করা যায়, কারণ পরীক্ষক জানে যে এটা দিলে পারবে, কিন্তু তারা এটা দিবে না। কি দিবে? এই যে ডায়া প্যারার মধ্যে গন্ডগোল লাগাই দিবে, এই ডায়া আর প্যারার মধ্যে গন্ডগোল লাগাই দিবে। এই তিনটা থেকেই শুধু কি করা হয়? ফেরত চুম্বক তৈরি করা হয়। লোহা, নিকেল, কোবাল্ট, প্রধানত এই তিনটা থেকে আরো থাকতে পারে, আছে। এখন আমি প্যারা চুম্বক যাদেরকে সামান্য আকর্ষণ করে সেগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সোডিয়াম, পিটিতে প্লাটিনাম, Mn তে ম্যাঙ্গানিজ, আর Sb তে হচ্ছে অ্যান্টিমনি। অ্যালুমিনিয়াম, সোডিয়াম, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ, Sb হচ্ছে অ্যান্টিমনি। অ্যালুমিনিয়াম, সোডিয়াম, প্লাটিনাম, ম্যাঙ্গানিজ আর হচ্ছে অ্যান্টিমনি। 1 2 3 4 এই 5, এই পাঁচটার মধ্যে ঘুরে ফিরে আসবে। এই পাঁচটার মধ্যে প্যারা চুম্বক, এই পাঁচটা মনে রাখবা। এখন আসো ডায়া চুম্বক, যেগুলোকে চুম্বক কখন আকর্ষণ করে না, বিকর্ষণ করে। এটা হচ্ছে তামা, দস্তা, সোনা, তারপরে হচ্ছে রূপা, সীসা, বিসমাথ, তারপরে হচ্ছে পানির অণু, এই কয়টা হইলো? 1 2 3 4 5 6 এই 7, এই 7টা মনে রাখবো। আমি আগেই বলে দিয়েছি গন্ডগোল লাগবে এই দুই ভদ্রলোক, ডায়া আর প্যারার মধ্যে গন্ডগোল লাগবে। তামা, দস্তা, সোনা, রূপা, সীসা, বিসমাথ এবং পানির অণু, এগুলো হচ্ছে আমার ডায়া চুম্বক পদার্থ। এগুলো মিশাই দিলাম আমি। মুখ চোখ না দেখলে কি আর ভালো লাগে? এভাবে অন্ধকারে ভূতের মতো বলতেছি, তাই না? মুখ চোখ দেখলে একটু ভালো লাগে। তো যাই হোক, কালকে ডিপ্লোমাদের সঙ্গে ক্লাস আছে, আর একটা করে 4টা ক্লাস শেষ মোটামুটি আমার হয়ে গেছে। এটা মিশাই দিলাম। এখন আসবো যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়, যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় তাকে চুম্বকের কুড়িবিন্দু বলে। এই কুড়ি কথাটা কিন্তু দেখো কয়পশু রয়েল শিকার দিয়েছে, এখানে কুড়ি দিলে কিন্তু কি এটা 20 হয়ে যেত, এটা খেয়াল রাখতে হবে। কুড়ি বিন্দু মানে শেষ অন্তিম অবস্থা বোঝায় এখানে, এটা মনে রাখতে হবে আমাদের। কি লিখছি আমি? যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয়। একটা চুম্বকের চুম্বকত্ব নষ্ট করে দেওয়ার জন্য নির্দিষ্ট একটা তাপ রয়েছে, সেই তাপমাত্রাটাকে আমরা বলবো কি কুড়ি বিন্দু বা অন্তিম বিন্দু, শেষ বিন্দু। তো এই তাপমাত্রাটা আমরা মনে রাখতে হবে কত, 770 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। কত ডিগ্রি তাপমাত্রায় উঠাইতে হবে? 770 ডিগ্রি। প্রশ্ন এটা অনেকবার আসছে যে চুম্বকের কুড়ি বিন্দু কত? 770 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। যে তাপমাত্রায় একটি চুম্বকের চুম্বকত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় তাকে চুম্বকের কুড়ি বিন্দু বলা হয় থাকে। 770। এরপরে আসবো আমরা
চৌম্বকের ক্লাসিফিকেশনটা সামগ্রিকভাবে সুন্দর করে একটু দেখব। ক্লাসিফিকেশন চৌম্বক, চৌম্বককে দুটি ভাগে ভাগ করা যায়। চার্ট করবা তোমরা ছকের মতো। চৌম্বক একে দুটি ভাগে ভাগ করা যায়, একটা প্রাকৃতিক চৌম্বক, একটা প্রাকৃতিক চৌম্বক, কৃত্রিম চৌম্বক। প্রাকৃতিক চৌম্বক আর একটা কৃত্রিম চৌম্বক। প্রাকৃতিকের কোনো ভাগটা নেই, আছে শুধু কৃত্রিমে। কৃত্রিম চৌম্বকের ক্লাসিফিকেশন দেখবো, একটা কঠিন কঠিন অথবা স্থায়ী চৌম্বক। কঠিন বা স্থায়ী। এর পাশে জানবো কোমল বা অস্থায়ী। কোমল বা অস্থায়ী। এরপরে আসবো কঠিনের আবার ক্লাসিফিকেশন আছে দুইটা। কঠিনকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিরামিক, মিরামিক হয়ে গেছে, একটা হচ্ছে সিরামিক, সিরামিক আর একটা হচ্ছে সংকর। একটা হচ্ছে সিরামিক আর একটা হচ্ছে সংকর চৌম্বক। এই হলো সামগ্রিকভাবে চৌম্বকের ক্লাসিফিকেশন। চৌম্বকের কয়টা ভাগে ভাগ করা যায়? একটা কৃত্রিম চৌম্বক, এটা কৃত্রিম চৌম্বক, এটা হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিমের দুটি ভাগ, কঠিন, স্থায়ী, কোমল অথবা অস্থায়ী। কঠিনকে দুটি ভাগে ভাগ করা যায়, একটা সিরামিক আর একটা সংকর। এখন একটু সংক্ষিপ্তভাবে আমরা আলোচনা করবো, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। অস্থায়ী চৌম্বক, অস্থায়ী চৌম্বক। প্রথমে আমরা জানবো অস্থায়ী বা কোমল চৌম্বক। সংজ্ঞাগুলো একটু লিখে নিব। চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র অপসারণ, চৌম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে, চৌম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে যে কৃত্রিম চৌম্বকের চৌম্বকত্ব লোপ পায়, তাকে অস্থায়ী চৌম্বক বলে। অস্থায়ী চৌম্বক বলে। চৌম্বক ক্ষেত্র অপসারণ, মনে করো এখানে একটা চৌম্বক রয়েছে, তার সাথে আরেকটা চৌম্বক রয়েছে, একে পাশাপাশি আনলে অবশ্যই এই চৌম্বক পদার্থটা চৌম্বকে পরিণত হয়। কিন্তু একে যখন সরিয়ে নেওয়া হয়, আলাদা করা হয়, তখন এটা চৌম্বকত্ব হারিয়ে যায়। তখনই তাকে কি বলবো? অস্থায়ী চৌম্বক। চৌম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে যে কৃত্রিম চৌম্বকের চৌম্বকত্ব লোপ পায়, তাকে আমরা অস্থায়ী চৌম্বক বলবো। যেমন কাঁচা লোহা নিকেল দ্বারা তৈরি। কি কি দ্বারা তৈরি হয়? কাঁচা লোহা ও নিকেল দ্বারা তৈরি। কাঁচা লোহা ও নিকেল দ্বারা তৈরি। অস্থায়ী চুম্বকটা কি কি দ্বারা তৈরি হয়? কাঁচা লোহা ও নিকেল দ্বারা তৈরি হয়। কাঁচা লোহা ও নিকেল দ্বারা তৈরি, তাদেরকে বলবো অস্থায়ী চুম্বক। এখন দেখবো আমরা আমাদের বাসা বাড়িতে কলিং বেল রয়েছে। এই কলিং বেলে কি ব্যবস্থা করা আছে?
এই যে অস্থায়ী চুম্বক দেওয়া রয়েছে, কলিং বেলের মধ্যে একটা অস্থায়ী চুম্বক লাগানো আছে, যেখানে আমরা ইলেকট্রিসিটি সুইচ চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ যাবে এবং কাঁচা লোহাটা কিসে পরিণত হবে, চুম্বকে পরিণত হবে। যতক্ষণ লাইন থাকবে ততক্ষণ বাজবে, যার সঙ্গে কিন্তু বেজে ওঠে। তার একটা নির্দিষ্ট সীমা আছে বাজার, 20 সেকেন্ড 15 সেকেন্ড বাজতে থাকবে, এবং যখন আমরা বিদ্যুৎটা অপসারণ করে নিই সঙ্গে সঙ্গে তার চুম্বকত্বটা কি হারিয়ে যায়। এই জন্য কলিং বেলে কাঁচা লোহা, এটা কিন্তু প্রশ্ন অনেকবার আসছে যে কলিং বেলে কাঁচা লোহা ব্যবহার করা হয় কেন? কারণ এই নরম লোহাটা কি দ্রুত চুম্বকে পরিণত হয়, যার জন্যই কলিং বেলে কাঁচা লোহা ব্যবহার করা হয়। এতটুকু লিখে রাখবেন যে লিখক কলিং বেলে কাঁচা লোহা ব্যবহার করা হয় কারণ অল্প সময়ে এটা কি অল্প সময়ে বা দ্রুত চুম্বকে পরিণত হয়। এরপর আসবো আমরা স্থায়ী চুম্বকে আসবো। স্থায়ী চুম্বক, স্থায়ী চুম্বক সংজ্ঞাটা কি লিখেছিলাম ওখানে? চুম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব লোপ পায়, আর এখানে তার উল্টাটা হবে যে চুম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব লোপ পায় না তাকে স্থায়ী চুম্বক বলে। চুম্বক ক্ষেত্র অপসারণ করার সাথে সাথে যে কৃত্রিম চুম্বকের চুম্বকত্ব লোপ পায় না, মানে অস্থায়ী উল্টাটাই হচ্ছে আমার স্থায়ী, তাকে আমরা বলবো স্থায়ী চুম্বক। এখানে হচ্ছে বলা আছে একটা যে ইস্পাত এলনিকোফেরাইট থেকে যেটা তৈরি হয় ইস্পাত এলনিকোফেরাইট এই দুটা ইস্পাত মনে রাখবেন, শুধু ইস্পাত ও এলনিকোফেরাইট ওইটাও একটা আয়রনের জাত। ইস্পাত ও এলনিকোফেরাইট এগুলা থেকে কোন ধরনের চুম্বক তৈরি হয়? স্থায়ী চুম্বক তৈরি হয়। এই স্থায়ী চুম্বক থেকে একটা কোশ্চেন হয়েছিল ক্লাসের শুরুতে, আমি একটা কথা বলেছিলাম টেপ রেকর্ডার আর কম্পিউটারের স্মৃতির ফিতায় কোন ধরনের চুম্বক ব্যবহার করা হয়, সেটাই অ্যান্সার হচ্ছে স্থায়ী। যদি অপশনে থাকে সিরামিক এবং স্থায়ী, দুটোই আছে স্থায়ী। অপশনে এ তে এটা দেওয়া আছে, বি তে এটা দেওয়া আছে যে কম্পিউটারের স্মৃতির ফিতা মানে মেমোরি, আর একটা কি আরেকটা হচ্ছে টেপ রেকর্ডার, ওখানে ফিতা থাকে যেখানে কি হিসেবে থাকে চুম্বকত্ব হিসেবে তথ্যগুলো সংরক্ষিত থাকে। তো এখানে যদি অপশন দুটোই থাকে স্থায়ী চুম্বক এবং সিরামিক চুম্বক, তাহলে অবশ্যই অ্যানসারটা আমাদের কি করতে হবে? সিরামিকে দিতে হবে। যদি সিরামিক না থাকে সেই ক্ষেত্রে আমরা স্থায়ী চুম্বক দেব অ্যানসারটা, মনে থাকবে। যদি দুটোই থাকে অ্যানসারে অবশ্যই সিরামিককে প্রিফার করব, দেন যদি না থাকে সেই ক্ষেত্রে স্থায়ী চুম্বক আমরা এখন জানবো সবচেয়ে শক্তিশালী চুম্বকের নাম। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী একটা চুম্বক রয়েছে, তার নামটাও বিশাল বড়, কাজও যেরকম শক্তিশালী নামও সেরকম অনেক বিশাল বড়। তার নাম হচ্ছে নিওডিয়াম বোরন আয়ন। নিওডিয়াম বোরন আয়ন, কত বড় নাম? নিওডিয়াম বোরন আয়ন। এটা হচ্ছে
চুম্বক আবেশ আবিষ্কার করেন তড়িৎ চুম্বক আবেশ আবিষ্কার করেন, সবাই নাম শুনেছি, ফরাসি বিজ্ঞানীকে মাইকেল ফ্যারাডে। সালটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1831 সালে মনে রাখতে হবে। তড়িৎ চুম্বক আবেশ আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে 1831 সালে। এই তড়িৎ চুম্বক আবেশ কোথায় ব্যবহার করা হয়? এটা আসলে তড়িৎ চুম্বক এই আবেশের উপর ভিত্তি করে জেনারেটর। আমি সকালেও ক্লাসে বলেছি জেনারেটর জেনারেটর বা ডায়নামো। অনেকে ভুল করে ডায়নামো আলাদা জেনারেটর আলাদা। এই জেনারেটর ডায়নামো সিস্টেম একই জিনিস, কিন্তু করে যান্ত্রিক শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করে জেনারেটর। তারপর হচ্ছে ট্রান্সফরমার। এই দুটো কোন নীতির উপর ভিত্তি করে তৈরি? তড়িৎ চুম্বক আবেশের উপর। তড়িৎ চুম্বক আবেশের উপর নির্ভর করে জেনারেটর কথা প্রশ্ন কিন্তু আসছে এটা, যে তড়িৎ চুম্বক আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্রটি তৈরি? এটা হচ্ছে জেনারেটর। দুটাই থাকবে না, কখনো একটা থাকবে, হয় জেনারেটর না হয় ট্রান্সফরমার। ভিডিও হচ্ছে তো না? যখন জেনারেটর কথা আসলো, এটা বলে দেই জেনারেটর দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। বিদ্যুৎ যেমন দুই প্রকার, ওই জেনারেটর মধ্যে থেকে তো আমরা বিদ্যুৎ পাই। একটা কি এসি আর একটা হচ্ছে ডিসি। আমরা বাসা বাড়িতে কোনটা ব্যবহার করি? এসি বিদ্যুৎ, অল্টারনেটিভ আর ডাইরেক্ট। জেনারেটর দুই প্রকার, একটা এসি আর একটা ডিসি। এরপর আসবো ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ প্রশ্নে যদি আসে ট্রান্সফরমারের কাজ কি? উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা। এইটা ট্রান্সফরমারের কাজ কি? উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা। এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমারের কাজ। আর জেনারেটরের কাজ আমি আগে বলেছি যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। তারপরে আছে বৈদ্যুতিক মোটর। সকালের ক্লাসে বলেছি বৈদ্যুতিক মোটর। আগে আমাদের যন্ত্র সম্পর্কে বিশদ ধারণা থাকতে হবে, না হলে ভুলভাল অ্যান্সার দিয়ে আসবে। যান্ত্রিক মোটরের কাজ কি? যান্ত্রিক বলতে না, বৈদ্যুতিক মোটরটা কি? বিদ্যুৎকে কাজে লাগিয়ে কি করে? চলাচল করে। তাহলে বিদ্যুৎ শক্তিকে কোন শক্তি পরিণত করে? যান্ত্রিক শক্তিতে। এজন্য আমাদের যন্ত্র সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আমরা পারবো, না হলে পারবো না। তো এই হলো চুম্বক সম্পর্কে আজকে আমাদের পড়াশোনা। তো যা পড়ালাম এটা যদি মনে রাখতে পারো, এখন কি কোশ্চেন আসবে, এর বাইরে কিন্তু কোশ্চেন না আসার কথা। এখান থেকে মনে রাখলে 2-1 মার্ক। বিশেষ করে কোন ধরনের চুম্বক পদার্থকে আকর্ষণ বিকর্ষণ করে এবং কম্পিউটারের স্থিতিবিলে বহুল একটা আসছে, বিসিএসও আসছে এই কোশ্চেনটা। তো এখন আমরা যাব তেজস্ক্রিয়তাতে চলে যাব। তেজস্ক্রিয়তা এখন আমরা যাব তেজস্ক্রিয়তাতে। বহুল আলোচিত একটা কি পড়া, তেজস্ক্রিয়তা। আমাদের দেশে রূপপুর পারমাণবিক, এখানে কোন ধরনের পদার্থ ব্যবহার করা থাকে? ইউরেনিয়াম, যেটা কি একটা পারমাণবিক মৌল বলা হয়ে থাকে। কি? ইউরেনিয়াম একটা মৌল, যা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করি আমরা। কোথায় রয়েছে এটা? আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এই যে তেজস্ক্রিয় রয়েছে, এটা প্রথম কে আবিষ্কার করে? এটি আবিষ্কার করেন 1896 সালে হেনরি বেকেরেল। এই সাল আমাদের জন্য ইম্পর্টেন্ট।
কত সালে? 1896 সালে হেনরি বেকেরেল এক্স-রে নিয়ে গবেষণা করছিলেন। এক্স-রে নিয়ে গবেষণা করতেছিলেন। কি নিয়ে? এক্স-রে। হেনরি বেকেরেল এক্স-রে নিয়ে গবেষণার সময় উনি লক্ষ্য করেন যে ইউরেনিয়াম ধাতুর নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে এক ধরনের রশ্মি বের হচ্ছে। এক্স-রে গবেষণার সময় এই যে ইউরেনিয়াম থেকে, এই ইউরেনিয়ামের নিউক্লিয়াস থেকে উনি লক্ষ্য করেন যে এক ধরনের রশ্মি বের হচ্ছে। এই রশ্মিকে প্রথম উনি নাম দিয়েছেন কি? বেকেরেল রশ্মি। বেকেরেল রশ্মি। প্রথম উনি কি নাম দিয়েছিলেন? বেকেরেল রশ্মি। পরবর্তীতে আমরা নাম শুনেছি মাদাম কুরি আর পিয়ারের কুরি। কি? মাদাম কুরি আর একটাকে পিয়ারের কুরি। এই দুইজন কি ছিলেন? স্বামী স্ত্রী ছিলেন। এখানে কে মেয়ে আর কে ছেলে আইডেন্টিফিকেশন করা কঠিন হয়ে যায় নাম শুনে। এই মাদাম মনে করো মা আছে এখানে, এই মা থেকে মনে করো যে ওয়াইফ মহিলা, আর এই পিয়ার থেকে মনে করো এটা পুরুষ। ইনি হচ্ছে হাজবেন্ড, ইনি হচ্ছে ওয়াইফ। এই দুইজন কি করে? এই যে বেকেরেল রশ্মি নিয়ে আবার গবেষণা শুরু করে দেয় এবং তারা দুইজনও সাকসেসফুল হয়। যে এই ইউরেনিয়াম, কয়েকটা তেজস্ক্রিয় মৌলের নাম আমি বলি। দেখো ইউরেনিয়াম একটা দিয়েছি, ইউরেনিয়াম, তারপরে রয়েছে পোলোনিয়াম, তারপরে আছে থোরিয়াম, আর একটা মৌল রয়েছে অ্যাক্টিনিয়াম। আরো রয়েছে সিজিয়াম রয়েছে। একটা কথা বলে রাখি, প্রকৃতিতে যে মৌলগুলো পাওয়া যায় তার মধ্যে 14টি রয়েছে আমাদের তেজস্ক্রিয় মৌল। প্রকৃতিতে প্রাপ্ত যে মৌলগুলো রয়েছে তার মধ্যে 14টি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এটা মনে রাখবা, তেজস্ক্রিয় মৌল। প্রকৃতিতে যে কয়টা পাওয়া যায়, কতটি পাওয়া যায়? টোটাল আমাদের মৌল হচ্ছে 118টি। এর মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় 98টি আর 20টা পরীক্ষাগারে তৈরি করা যায়। এই 98টির মধ্যে 14টি আমাদের কি তেজস্ক্রিয় মৌল পাওয়া যায়। এবং যাদের পারমাণবিক সংখ্যা, প্রশ্ন আসে যে যাদের পারমাণবিক সংখ্যা 82 এর উপর, তাদেরকে আমরা তেজস্ক্রিয় মৌল হিসেবে জানি। তো এই যে মাদাম কুরি আর পিয়ারে কুরি, এই দুইজন বলেছেন কি এগুলো নিয়ে তারা বিশদ গবেষণা করেছেন। দেখতে পাই যে এই বেকেরেল নামে এক রশ্মি বের হচ্ছে এবং এই জন্যই 1903 সালে হেনরি বেকেরেল ও মাদাম কুরি এবং পিয়ারে কুরি নোবেল পুরস্কার পায়। কত সালে? সাল আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1903 সালে। এই মাদাম কুরি আর পিয়ারে কুরি, মাদাম কুরি, পিয়ারে কুরি এবং বেকেরেল, এই তিনজন মিলে সমন্বিতভাবে 1903 সালে নোবেল পুরস্কার পায়। তখন নামকরণ করা হয়ে থাকে বেকেরেল রশ্মি থেকে তার নাম হয়ে যায় তেজস্ক্রিয় রশ্মি। এবং বেকেরেলের নাম অনুসারে এর একক হয় বেকেরেল। তাহলে কি বলবো? তেজস্ক্রিয় রশ্মি এবং তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকেরেল। কার নাম অনুসারে? বেকেরেল। কারণ উনি 1896 সালে এই তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তার সম্মানার্থেই এটা করা হয়েছে যে তার একক হবে কি বেকেরেল। শুধু এনি না, আরো অনেক কিছু আবিষ্কার হয়েছে, তাদের নাম অনুসারে কি করা হয়েছে, তাদেরকে আইডেন্টিফিকেশন করা হয়েছে। লেখা হয়ে গেলে আমি মুছাই দিচ্ছি। হ্যাঁ, শেষের পথে আর পাস। এখন দেখবো এই যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হচ্ছে, এই তেজস্ক্রিয় রশ্মি থেকে 3 ধরনের রশ্মি বের হয়। তাদের নাম হচ্ছে
আলফা, একটা নাম হচ্ছে বিটা, আর একটা নাম হচ্ছে গামা। আলফাটা কেমন এরকম, বিটাটা কেমন বি এর মতো নিচে একটু বেশি বের হবে, আর গামা ওয়াই এর মতো। এই তিনটা তেজস্ক্রিয় রশ্মি যখন বের হয় সেখান থেকে তিনটা রশ্মি বের হয়, একটা আলফা, একটা বিটা আর একটা গামা রশ্মি। আলফা রশ্মি ধনাত্মক, এটা থেকে মনে রাখতে হবে, প্রশ্ন আসে ধনাত্মক রশ্মি, এটি মানে এর চার্জ হচ্ছে ধনাত্মক বা পজিটিভ এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। বিটা এটা কি ঋণাত্মক রশ্মি, এটিও কি চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। সর্বশেষ আসবো কি গামা রশ্মি, এটা হচ্ছে এটি নিরপেক্ষ রশ্মি। নিরপেক্ষ রশ্মি, এটি কোনো কিছু দ্বারা বিক্ষিপ্ত হয় না এবং জীবজগতের জন্য ক্ষতিকর। এটি জীবজগতের জন্য ক্ষতিকর। এবং ভেদন ক্ষমতা যদি চিন্তা করি, এই প্রশ্নটাও আসে যে এই তিন রশ্মির মধ্যে কোন রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হচ্ছে গামা রশ্মি, তারপরে বিটা, তারপরে আলফা, এভাবেই চলবে। আলফা, বিটা, গামা। গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ এই গামা রশ্মি কোনো কিছুতেই বিক্ষিপ্ত হয় না, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা কখনো বিক্ষিপ্ত হয় না, আর উপরে দুইটা বিক্ষিপ্ত হয়। মনে রাখতে হবে আলফা প্লাস, বিটা মাইনাস, আর এটা চার্জ নিরপেক্ষ, প্লাস মাইনাস কোনো কিছুই এদের নেই এবং জীবজগতের জন্য ক্ষতিকর। এটা বেশি থাকলে ক্যান্সার সৃষ্টি হয় ত্বকের মধ্যে। তো এই হলো আজকে আমাদের চুম্বক ফ্লাক্সের একক। চুম্বক ফ্লাক্সের একক কি? ওয়েবার। একজন কমেন্ট করেছে চুম্বক ফ্লাক্সের একক হচ্ছে ওয়েবার। এসআই একক। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো করে পড়াশোনা করবা, যা পড়ালাম একটু দেখবা, যদি ওটা ভালো হয়ে থাকে এর মধ্যে আমাদের প্রশ্ন চলে আসবে, বাইরে প্রশ্ন সাইড থেকে চুম্বক ফ্লাক্স। চৌম্বক ক্লাসের এটা। তো সবাই ভালো থাকবা, শুভরাত্রি।